অনেক স্কুলের হেডমাস্টার তো আতঙ্কিত হয়ে আছে যে আদালত অবমাননার দায়ে তারা আবার আদালতের কাছে চ্যালেঞ্জের মধ্যে না পড়ে যায়। কি করবে তারা? বেতন না করে বসে আছে, নিজেদের বেতন করেনি। তার ফাঁসি হয়ে গেল, রাত্রে বেড়ে দিল, ভালো কথা, কিন্তু ফাঁসিটা হলো না। হবে 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 মানে দুর্গাপুজো হবে হবে আনন্দের খবর, কিন্তু ফাঁসি হবে হবে এটা তো আনন্দের খবর নয়। অর্থাৎ প্রত্যেকটা 24 ঘন্টা দিন আর রাত ওদের কাছে নাইট বেয়ার, আতঙ্ক। আমি বলছি পাগলামিটা ছাড়ুন, কালিদাস দরকার নেই। শিক্ষকরা কি পরবর্তীকালে মাঠে গিয়ে করবে চাষ? ওদের তো হবে বিরাট বড় মাছ। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বলেছেন যে আপাতত যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তারা যেতে পারবেন স্কুলে, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নিয়োগ কমপ্লিট সম্পূর্ণ করতে হবে। তাহলে এই যে রায়টা, রাজ্য সরকার বলছে স্বস্তি, চাকরিহারা স্বস্তি পাচ্ছেন না, আপনার কি মনে হয়? খুব 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 ইন্টারেস্টিং বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ তো পাগলামি করলাম আপনার চ্যানেলে, এবার একটু সিরিয়াস হয়ে কথাগুলো বলছি। খুব ভয়ঙ্কর একটা সিদ্ধান্তের দিকে কিন্তু শিক্ষক সমাজ এগোচ্ছে, লক্ষ লক্ষ শিক্ষক সমাজ। কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত ওদের বেতন দেওয়া হোক। ওরা কারা? টেন্টেড না আনটেন্টেড, যোগ্য না অযোগ্য, চাল না কাকর দান? যোগ্য কে ঠিক করলো? কার দাদু ঠিক করে যোগ্য? এখন তো কেউ ঠিক করেনি। এখনও শিক্ষা দপ্তর ঠিক করেনি, স্কুল সার্ভিস কমিশন ঠিক করেনি, মধ্যশিক্ষা পর্ষদ ঠিক করেনি কে যোগ্য কে অযোগ্য, কোনোটাই ক্লিয়ার নয়। অনেক স্কুল রয়েছে তারা বেতন পর্যন্ত আজও করতে পারেনি। 10 তারিখের মধ্যে বেতন করার জন্য রিকুইশনের কাজ সম্পূর্ণ হয়ে যায়। যে মাসের বেতন, যেমন এটা এপ্রিল মাস, এপ্রিল 2025, এপ্রিল মাসের বেতন 10 তারিখের মধ্যে, এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে তার যে রিকুইশন চাহিদাপত্র, যে কার কত টাকা বেতন হবে, আর এপ্রিল মাসের শেষ দিনে, মোটামুটি শেষ দিনে, মাসের শেষ দিনে বেতন পেয়ে যায়, অ্যাকাউন্টে চলে আসে জিজার, একদম অটোমেটিকভাবে অনলাইনে হয় সব। তাহলে এই যে পদ্ধতি আছে আজও পর্যন্ত, যেমন আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের হেড, এখানে 2016 সালে গল্প নেই, আমরা প্রত্যেকে স্যালারি করে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু অনেক স্কুল আছে 14 জনের মধ্যে 12 জন বা 11 জন এই 2016 সালের ক্যান্ডিডেট, তাদের কে যোগ্য কে অযোগ্য কে ঠিক করলো? যারা নন টিচার আছে তারা নাকি সবাই কাঁকর, সুপ্রিম কোর্টই বলেছে যে তাদের বেতন করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো এরকম কোনো নির্দেশ দেয়নি যে 2016 সালে যতগুলো নন টিচিং আছে কারো বেতন করা যাবে না। তাহলে পোর্টাল থেকে তাদের নাম সরিয়ে দেবার তো, সরিয়ে দেওয়ার দায়িত্ব তো গভর্নমেন্টের, অর্থাৎ ডিআইপিসের, এখতিয়ার তাদের, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা ডিআইকে ফোন করছে, বলছে স্যার কী করণীয় স্যার? আজকে তো 20 তারিখ হয়ে গেল, 19 তারিখ হয়ে গেল, এবার তো বন্ধ হয়ে যাবে, এবার তো স্যালারি হবে, এবার স্যালারি এবার ট্রেজারি থেকে টাকা ছাড়বে। এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি যে কার কার স্যালারি যদি সবার যদি পাঠিয়ে দেয়, সুপ্রিম কোর্ট তো বলবে যে যারা কাঁকর তাদেরটা পাঠালেন কেন? হেডমাস্টারে কি বলির পাঠা হবে? ডিআই অফিস মৌখিক কিছু কিছু নির্দেশ দিচ্ছে, লিখিত দেয়নি। ডিআই অফিস আসলে লিখিত কিছু পায়নি, তাই লিখিত কিছু দেয়নি। গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ স্কুলে এমন তো পরিস্থিতিতে 2025-এর এই মাসের, এই এপ্রিল মাসের স্যালারি 20 বা জলে পড়ে গেল বলে আমার ধারণা। বিলম্বিত হতে পারে এক্ষুনি, মানে আজকালকের মধ্যে, আজকে তো শনিবার, কাল রবিবার, 2 দিন ছুটি, সোমবারের মধ্যে যদি সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্তে না আসতে পারে, এর পুরো দায় গভর্নমেন্টকে নিতে হবে। গভর্নমেন্টকে বলতে হবে যে এই 26,000-এর মতো শিক্ষকদের মধ্যে বা অশিক্ষক কর্মচারীদের মধ্যে কাদের কাদের স্যালারি রাখা যাবে আর কাদের কাদের স্যালারি করা যাবে না। শিক্ষকরা, প্রধান শিক্ষকরা কী করে ঠিক করবে? এটাকে ঠিক করে দায়িত্ব প্রধান শিক্ষকের। যে কাজ সুপ্রিম কোর্ট করতে পারলো না, যে কাজ সিবিআইডি করতে পারলো না, স্কুল সার্ভিস কমিশন করতে পারলো না, মধ্যশিক্ষা পর্ষদ করতে পারলো না, শিক্ষা দপ্তর করতে পারলো না, কেউ করতে পারলো না, ওটা হেডমাস্টাররা করে দেবে? এই দায়িত্ব কি হেডমাস্টারদের? অনেক স্কুলের হেডমাস্টাররা তো আতঙ্কিত হয়ে আছে যে আদালত অবমাননার দায়ে তারা আবার আদালতের কাছে চ্যালেঞ্জের মধ্যে না পড়ে যায়। কি করবে তারা? বেতন না করে বসে আছে, নিজেদের বেতন করেনি। তারা নিজেদের যোগ্য শিক্ষকদের দ্বারা 2016 নয় তাদের বেতনটাকে একসাথে করতে হবে, তো আলাদা করা যাবে না। তো যদি কিছু কিছু শিক্ষকের বেতন না করে তারা তো কেস করে দিতে পারে যে আপনারা কী অর্ডার দিয়েছিল বেতন না করার। কারণ সরকার থেকে তো এরকম কোনো অর্ডারও দেয়নি যে অমুক অমুকের নাম বাদ যাবে। তাই ইমিডিয়েটলি এই এপ্রিল মাসের বেতন যাতে যথাসময় হয়, অর্থাৎ 31শে এপ্রিলের মধ্যে যাতে হয়, তার জন্য সরকার, সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ,
ভাবনা চিন্তা করে সোমবারের মধ্যে সুনির্দিষ্ট মতামত স্কুলগুলোকে জানাক। যারা যারা রিকুইজিশন করতে পারেনি, যেমন আমরা করতে পেরেছি, 90% স্কুল এখন করতে পারেনি, তা থেকে নির্দেশ দেওয়া হোক কাদের কাদের নাম থাকবে, কাদের কাদের নাম থাকবে না। যাদের যাদের নাম থাকবে না তার পর দিন থেকেই তারা হামলা করবে, তারপর দিন থেকেই তারা বুঝে যাবে যে সরকার আমাদেরকে কি অযোগ্য কাঁকড় শিক্ষক হিসাবে, টেন্টের শিক্ষক হিসাবে সাব্যস্ত করে দিয়েছে। তারপরেই তারা 14তে যাবে, মানে যারা টাকা নিয়েছিল। খুন খারাপই হবে, ডেড বডি খালপাড়ে পড়ে থাকবে, ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে। এই দিলীপ ঘোষকে নিয়ে রসালো গল্প করে ছুটে যাবে, জীবন সংশয় দেখা দেবে, সরকারের তাই রব উঠবে। কেউ কেউ তো চাইছিল এই যে ওয়াকআপ নিয়ে দৃষ্টি ঘুরে যাওয়া, যাতে করে দৃষ্টিটা ওয়াকআপ থেকে একটু ঘুরে যায়। কিছুদিন ধরে দৃষ্টি ঘুরে গেল, আরও দৃষ্টি ঘোরাতে হবে বলে ধরে আনলো দিলীপ ঘোষকে। আমার তো মনে হয় দিলীপ ঘোষের সাথে দিদিদের একটু কথা হয়েছিল যে বিয়েটা তুই এই সময় কর। দিলীপ ঘোষকে কিন্তু ভালোবাসে দিদি, না বিয়েটা এই সময় কর। আরে দিলীপ ঘোষ কেউ খুব পছন্দ করে, ওই আমাদের ঘোষের আরেকটা ঘোষ কী নাম, ওই কুণাল ঘোষ খুব পছন্দ করে দিলীপ ঘোষকে। খুঁজে দেখবেন, খুব ভাবছিল দিলীপ ঘোষের এক সময়। আমি পরিষ্কার বলছি, এতগুলো মানুষের চাকরি বাকরি বেতনের প্রশ্ন, লক্ষ লক্ষ শিক্ষক, গোটা শিক্ষাটাকে ঝুলিয়ে দেবেন না প্লিজ। ইমিডিয়েটলি সমাধান করুন, বসে যান বৈঠকে, আদা জল খেয়ে বসে বৈঠক করুন, অন্যদিকে মন দেওয়া বন্ধ করুন। দিলীপ ঘোষ তার বউয়ের সাথে কী খাবে, মধু খাবে না না ওই ভাত খাবে না অন্য কিছু খাবে, এটা কি দেখার দায়িত্ব নাকি আপনাদের? আপনাদের দেখার দায়িত্ব টেন্টেড আনটেন্টেডকে কারা যোগ্য কারা কাকর, এটা স্কুলগুলোকে নির্দিষ্ট করে বলে দিয়ে স্যালারির কাজটা সম্পন্ন করা। তাহলে কি 31 ডিসেম্বর পর্যন্ত যে চাকরিহারা শিক্ষক তাদের মানে নিশ্চিত হয়ে গেল যে তারা আর চাকরিতে থাকছে না, এই রায়টা কি বিবেচনা করা সম্ভব? ডিসেম্বরের পরে ওদের ফাঁসি হবে। এই তো মানে এটা আরও ভয়ঙ্কর, কিন্তু ধরো ফাঁসি হয়ে গেল, রাত্রে বেড়ে দিল ভালো কথা, কিন্তু ফাঁসিটা হলো না, হবে 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 হবে, মানে দুর্গাপুজো হবে হবে আনন্দের খবর, কিন্তু ফাঁসি হবে হবে এটা তো খুব আনন্দের খবর নয়। অর্থাৎ প্রত্যেকটা 24 ঘন্টা দিন আর রাত ওদের কাছে নাইট বেয়ার, আতঙ্ক। এই যাবে 31 তারিখ, মানে 31 তারিখ ফাঁসি দিন আর কি, 31 ডিসেম্বর, আর কদিন বাকি, ক্যালেন্ডারে দাগ দেবে, তারপরে কি খাবো। আমি মাননীয়কে বলি 31শে ডিসেম্বর আগে চূড়ান্ত ফয়সালা করুন, এই মানুষগুলো যেন বাঁচে। যারা যোগ্য শিক্ষক তাদেরকে সামান্যতম টেনশন দেওয়ার অধিকার আপনার নেই। এই টেনশন দেওয়ার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, শুধু চাকরিকে সুনির্দিষ্ট করা নয়, টেনশন দেওয়ার জন্য জাতির কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে আর ক্ষতিপূরণ দিতে হবে। দেবেন? আপনার ক্ষতিপূরণটা কী হয় বলুন তো? ওই 10-20 লাখ টাকা দিয়েছিলেন তো, ওই চন্দনের বাম্মা মারা গেছে না, দুজনকে মেরে দেওয়া হয়েছে না। আবার সিবিআই আপনার নাকি এবারে বর্ডার সিকিউরিটি ফোর্স চাই না, মানে আরও ডেড বডি চাই নাকি? বর্ডার সিকিউরিটি ফোর্স চলে এলো, 2টো মাত্র মরল, 200 মুক্ত। পুলিশ তো বলেই দিয়েছে, আবার আমরা মরবো কেন, আমরা যাবো না, ওই বলে দিয়েছে না শামসেরগঞ্জে। মাননীয় কী বলছিলেন বলুন, তাই বুঝলাম না। আবার নাকি ওই সিবিআই না, ওদেরকে বিএসএফ নাকি বাংলাদেশ থেকে সব জঙ্গিদের ধরে এনেছে, মোল্লা জঙ্গি ধরে নিয়ে এসে বিএসএফ বিরাট দায়িত্ব পারে। বিএসএফের মাথায় আছে অমিত শাহ এত হিন্দু বিদ্বেষী, বাবারে ধরে নিয়ে এসে হিন্দুদেরকে মেরে ধরে 400 লোককে ঘর ছাড়া করে দিয়ে, ঘর দোর জ্বালিয়ে দিয়ে, চন্দনা তার বাপকে মেরে কি বিরাট কাজ করেছে। পাথর পিছু 500 টাকা, এই ভালো ইনকাম। কিন্তু এই যারা অসহায় শিক্ষক, এদের তো মনে হচ্ছে পাথর পিছু 500 টাকা দিলে খুব ভালো হয়। ওরা ওই দিকে যাবে নাকি লাস্টে, যে এই তো ভালো জিনিস, পাথর চুড়বো 500 টাকা পাবো, 20টা পাথর মানে 10,000 টাকা, ভালো তো। আমি মাননীয়কে বলছি, আর এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে বলছি, আপনারা মামলা করে দিন না। এটা কি সত্য? এই যে নরেন্দ্র মোদী দিদির খুব ভাব, নরেন্দ্র মোদী কি সুন্দর দেখতে, মোদী ইসলাম হতেই পারে না, কিন্তু কালিদাস হতে পারে। অমিত শাহ কালিদাস বলে ওকে সামলান, ওই টাকলুকে সামলান। আগে বলেছে হদল কুতকুতকে সামলান, মানে ও যেন বাড়ির কাজের লোক। কে? অমিত শাহ, ষষ্ঠপন্থী বাড়ির কাজের লোক। কি কালচার না, কি শ্রদ্ধা ভক্তি না। আগে নরেন্দ্র মোদী কিন্তু কোমরে দড়ি বড় বলছিল, জানেন তো, পশ্চিমবঙ্গে আসবে কোমরে দড়ি দিয়ে বেঁধে দেবো। আর যেই নরেন্দ্র মোদী খেপে গেছে না, এটা অফ দ্য রেকর্ড, এটা আমি অনুমান করছি বাবা, আমি দেখিনি। যেই খেপে গেছে, এই তুই খুব বার বেড়েছো, সব ইডিসি বাই করে ঢুকিয়ে দেবো, লাগাবে মস্তারি ছুটিয়ে দেবো একদম। তখন দিদি বলেছিল মনে হয়, দাদা তুমি আমার ইয়ার্কিও বুঝলে না। আমি তো ইয়ার্কি করছিলাম, ছোটো বোন হিসাবে মাঝে মাঝে দাদার সাথে ইয়ার্কি করতে ইচ্ছে করে না, তাই বল
বাঁচিয়ে দিলাম। এখন বলছে হোদল কুতকুত কালিদাস, মানে অমিত শাহকে কালিদাস বলে দিয়েছে। কিন্তু অমিত শাহর কোয়ালিটি বাড়লো, কিন্তু কালিদাস একটা বিরাট ব্যাপার, ছোটোখাটো লোক নাকি? হ্যাঁ হচ্ছে, একই ডাল কাটছে তো গিয়েছে, তা যে গাছে বসেছে সেই ডালটাই কাটছে। তো মাসুম আক্তার তো কাটছে। মাসুম আক্তার রাজ্য সরকারের একজন স্টাফ, রাজ্য সরকার বেতন নেয়, আর রাজ্য সরকারের সমালোচনা করে, স্রোতের অনুকূলে চলে না প্রতিকূলে চলে, এটা ঠিক? তো কালিদাস নিজে ক্ষতি করছে। মাসুম আক্তার মুসলিম সমাজের একজন, আর মুসলিম সমাজের গোড়ামি অন্ধত্ব তার বিরুদ্ধে লাগাতার বলতে গিয়ে একবার কোমায় চলে গেল, মৃত্যুমুখে চলে গেল। নিজে বলবে কোমায় দুবার রক্তাক্ত হয়েছে, আবার কোনোদিন মরে যাবে। তাহলে স্রোতের বিরুদ্ধে যাচ্ছে, নিজের ঘরের লোকের সমালোচনা করছে, ছাড়ছে না। তো কালিদাস তাই করেছিল, তো যে ডালে বসেছিল সেই ডালটি কাটছিল। তাহলে কালিদাসের সাথে কাজী মাসুম আক্তারের একটু মিল আছে, এটাকে লোক গুণ বলে মনে করছে। তাহলে নিশ্চয়ই অমিত শাহেরও অনেক গুণ আছে, আমরা বুঝতে না পারি, দিদি নিশ্চয়ই বুঝতে পেরেছে। মানে হোদল কুতকুত হলে গুণটা ভালো হয় আর কি। তাই কালিদাস, আমি বলছি পাগলামিটা ছাড়ুন, কালিদাস দরকার নেই। শিক্ষকরা কি পরবর্তীকালে মাঠে গিয়ে করবে চাষ? ওদের তো হবে বিরাট বড় মাছ, ওদের পাতাল কোথায় আর কোথায় বা আকাশ, একটু দেখুন। আমি পরিষ্কার বলছি, পোর্টাল এখনো খোলা, বেতনের পোর্টাল, সমাধান করে স্কুলগুলোকে জানান। স্কুলগুলো লিখিত চিঠি করেছে যে আমাদের করণীয় কি, ডিআইকে করেছে জানান, ডিআই অফিস করে উত্তর দেয়নি, মানে লিখিত উত্তর দেয়নি, মুখে মুখে দিয়েছে, বিভিন্ন ডিআই বিভিন্ন উত্তর দিয়েছে। প্রধান শিক্ষকদের বলি পাঁটা মারাবেন, মানে বাকি আছে, আর বাকি আছে প্রধান শিক্ষকদের শায়েস্তা করা, ওদেরকে কনফিউজ করে দেওয়া, ওদের কাছে সুপ্রিম কোর্টের কাছে আদালত অবমাননা দেয়, ওদেরকে অভিযুক্ত করে স্কুলের টাকায় লয়ে, মানে কোর্টে যাতে খরচা আর একটু স্কুলের ফান্ডের টাকা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।